নেপালের জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশীয় গ্রিডের প্রস্তাব প্রধান উপদেষ্টার। জলবায়ু সম্মেলনে কার্বন মুক্ত নতুন পৃথিবী গড়ার আহ্বান। We need to mobilize our intellectual, financial and youth power to lay the foundation of a new civilization. All we need to do is to accept a new lifestyle consistent with the safety of the planet. বিএনপির ভাবনায় শুধুই নির্বাচন, আওয়ামী লীগ নয়। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল উপদেষ্টা নিয়োগে বিতর্ক এড়াতে আলোচনার আহ্বান। জুলাই আন্দোলনে আহতদের দেখতে গিয়ে নিটোরে বিক্ষোভের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। হাসপাতালের সামনে সড়ক অবরোধ, সুচিকিৎসার দাবি। এবং রাজধানীতে নতুন উদ্যমে চালু হচ্ছে নগর পরিবহন। এক কোম্পানিতেই চলবে সব বাস, থাকবে র্যাপিড পাসের সুবিধা। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস, আমি গালিব ইবনে রিয়াজ। শুরুতেই জলবায়ু সম্মেলন প্রসঙ্গ। গালিব, জলবায়ু পরিবর্তনের কারণে সভ্যতা এখন হুমকির মুখে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি COP29 যে সম্মেলন, সেখানে বিশ্ব নেতাদের সতর্ক করে কথা বলেছেন। এ সময় তিনি বলেন, জলবায়ু সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং এই সংকট সমাধানে জ্ঞান, অর্থ এবং নতুন প্রজন্ম সবাইকে একযোগে কাজ করতে হবে। এবং এই সময় তিনি 29তম এই সম্মেলনে লিডার সামিটে আরও একটা বিষয় উল্লেখ করেন। তিনি মনে করিয়ে দেন আসলে যে 3-0 কথা, সেটি কিন্তু বিশ্ব নেতাদের সামনে তিনি আবারও নতুন করে মনে করিয়ে দিয়েছেন। এ নিয়ে আজারবাইজান থেকে মাহমুদ রাকিবের প্রতিবেদন। 29তম বিশ্ব জলবায়ু সম্মেলনে বুধবার দ্বিতীয় দিনের মতো অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল থেকে এদিন তিনি সাইড ইভেন্ট আর বিভিন্ন সামাজিক ব্যবসায়ী গ্রুপের সাথে ব্যস্ত সময় পার করেন। আজারবাইজান স্থানীয় সময় বেলা 11:15টায় জলবায়ু সম্মেলনে ওয়ার্ল্ড লিডার্স অ্যাকশন সামিটে বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে শুরুতেই তিনি জলবায়ু রক্ষায় বিশ্ববাসীকে জিরো কার্বন নিঃসরণ তথা কার্বন মুক্ত জীবনধারা বিনির্মাণের আহ্বান জানান। তিনি বলেন, মানুষ এমন কর্মকাণ্ড বেছে নিয়েছে যা পরিবেশকে ধ্বংস করছে, বাড়ছে জলবায়ুর নেতিবাচক প্রভাব। It's a big task and raises big questions. I seek your indulgence to share with you my long-standing dream of creating a world of 3 zeros. বিশ্বমঞ্চে দেয়া ভাষণে তিনি বলেন, উন্নত দেশগুলো এককভাবে শুধু নিজেদের অর্থনীতির উন্নয়নের কথাই ভাবছে, যাতে ব্যয় হচ্ছে প্রচুর অর্থ, আর এসব অপরিকল্পিত উন্নয়ন যত হবে তত বেশি ধ্বংসের মুখে পড়বে বিশ্ব। Continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial and youth power to lay the foundation of a new civilization. এ সময় তিনি পরিবেশ রক্ষায় বিশ্বের সামনে 3-0 নতুন একটি জীবন তত্ত্ব তুলে ধরেন, যেখানে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বর্জ্য ও শূন্য ব্যক্তিগত লাভ, এই তিনের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবসার দিকে বিশ্বকে নজর দেওয়ার আহ্বান জানান। নবায়নযোগ্য শক্তি বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নেবে বলেও মনে করেন ডক্টর ইউনূস। Each young person will grow up as a 3-0 person. Zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. জলবায়ু বিশ্বমঞ্চে প্রধান উপদেষ্টার ভাষণকে ঐতিহাসিক দাবি করে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, তার আহ্বানে বিশ্ব সাড়া দিলে দ্রুতই পরিবেশ ধ্বংস বন্ধের পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহজেই ক্ষতিপূরণ দেওয়াও সম্ভব হবে।
আমাদের যে কনজামশনটি হচ্ছে সেটি সাস্টেনেবল হচ্ছে না, আমাদের ওয়েস্ট বেশি জেনারেট হচ্ছে, আমাদের কার্বন ইমিশন বেশি হচ্ছে। ফলে সমাধানের জন্য উনি একইভাবে টেকনোলজি এবং যুবকদেরকে কাজে লাগিয়ে একটি সমাধান চাচ্ছেন, যেই সমাধানে উনি বলছেন যে সব কিছুতে যাতে আমরা অর্থনীতি সম্পৃক্ত না করে ফেলি, বরঞ্চ আমাদেরকে এন্টারপ্রেনারশিপের দিকে যেতে হবে। সেটি প্রয়োজনে সোশ্যাল এন্টারপ্রেনারশিপ হবে, সেটা এডুকেশন এন্টারপ্রেনারশিপ হবে। প্রধান উপদেষ্টা এদিন বিকেলে কপ সম্মেলন স্থলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএনডিপি ও জাতিসংঘ প্রধান সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সাথে সাইড ইভেন্ট বৈঠকে অংশ নেন। জলবায়ু সম্মেলনে অন্যান্য সময় লস অ্যান্ড ড্যামেজের আওতায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে বিশ্ব নেতারা সরাসরি দাবি তুললেও এবার তা ভিন্নভাবে উপস্থাপন করলেন ডক্টর মুহাম্মদ ইউনুস। উন্নত দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বললেন, শুধু উন্নয়নের নামে নিজেদের নিয়ে সামনের দিকে না এগিয়ে বরং সবাইকে নিয়ে এই বিশ্ব ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে, যার নেতৃত্ব দিতে হবে যুব সমাজকে। মাহমুদ রাকিব, এখন বাকু, আজারবাইজান। নেপালের জলবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষিণ এশিয়ায় গ্রিড তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাকুতে জলবায়ু সম্মেলনের সাইড লাইনে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্তীমিত রয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরি করার কথা ভাবতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে, কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র 40 মাইল দূরে। নেপালের জলবিদ্যুৎ সহজলভ্য হবে। তিনি আরো বলেন, পানি আমাদের প্রধান পরিবেশগত সমস্যা। আমাদের পানিকে এমনভাবে ব্যবস্থাপনা করতে হবে যাতে তা প্রকৃতিকে সমর্থন করে। জলবায়ু সম্মেলনের আরো খবর জানাতে আজারবাইজানের বাকু থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি তার কাছে। রাকিব, এই সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দেরা কে কি বলেছেন এবং সেই সাথে জানাবেন আগামীকাল এই সম্মেলনে কি কি কর্মসূচি রয়েছে? আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ প্যাভিলিয়নে জলবায়ু সম্মেলনের। আমরা দেখছি আপনারা এখানে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি বাংলাদেশ প্যাভিলিয়নে দেখছেন। এখানে আমরা চেষ্টা করছি একটু সাথে কথা বলবার, একটু আপনাদের মাধ্যমে তরুণদের ভাবনা নিয়ে এখানে একটু কথা বলতে চাইছেন। আমরা তার বক্তব্য শোনার চেষ্টা করছি। ক্লাব বলে একটা জিনিস চালু করেছে, 5 জন তরুণ মিলে একটা ক্লাব করে, শুধু 5 জন মিলে একটা ক্লাব ছিল, এটা 30 ক্লাব। ওই 5 জন যারা সদস্য হবে তাদের কাজ হবে প্রত্যেকে চেষ্টা করবে যে তার নিজের জীবনে এটা প্রতিফলিত করছে। যেমন প্রথম শূন্য হলো 0 কার্বন এমিশন, এটা আরেকটা প্রতিক্রিয়া হবে। যারা প্রত্যেকের প্রতিজ্ঞা হবে, আমি জীবনে ফসিল ফুয়েল ব্যবহার করব না। ঠিক আছে, এখন আসল বাস্তব জীবনে এসে দেখেছি উঠতে বসতে আমি এটা করি। তখন বল কি করবো, আমরা তখন আলাপ করবো কি করলে আমরা প্রথমে চেষ্টা করি 7 দিন ফসিল ফুয়েল ব্যবহার করি। এখন থেকে প্রথম চেষ্টা হবে 6 দিন করবো, 1 দিন করবো। স্যার, এটা খুবই ভালো একটা বিষয়, কিন্তু শেষ তারপর 5 দিন, তারপর 4 দিন, এক সময় গিয়ে শূন্য। আমি বিনা প্লাস্টিক ব্যবহার করি না, ফসিল ফুয়েল ব্যবহার করি না। ওইভাবে অগ্রসর হতে হতে এক পর্যায়ে গিয়ে আমরা 30% ব্যক্তি হবে, 300 ব্যক্তি। এই 5 জন যদি 300 ব্যক্তি হয়ে যেতে পারে, আমরা বললাম যে সারা পৃথিবী 300 ব্যক্তি পারে। স্যার, খুবই জিনিসটা হলো নিজের হ্যাবিট, নিজের অভ্যাস। এই নিজের অভ্যাসের কারণে আমরা কাফারা দিতেছে যে আমাদের গাড়ি চড়তে হবে, আমাদের প্লেনে উঠতে হবে, আমাদের এই করতে হবে। এই করতে গিয়ে দুনিয়া সর্বনাশা করে। স্যার, খুবই সুন্দরভাবে উপস্থাপন করলেন একটা বিষয়, যে যারা বেশি কার্বন নিঃসরণ করে মূলত যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, সেই দেশগুলো রাষ্ট্রপ্রধান কিন্তু এবারের জলবায়ু সম্মেলনে যুক্ত হয়নি। যাদের কাছ থেকে আমাদের বেশি অর্থ পাওয়ার কথা বা যারা ক্ষতিপূরণ বেশি দিবে, তারাই সেই দেশের রাষ্ট্রপ্রধানরাই যুক্ত হলো না।
সেক্ষেত্রে কি আমরা এই কপের কি যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটা আশার আলো কি আমরা দেখতে পাবো, নাকি আসলে থমকে যাচ্ছে আসলে কপের বিষয়গুলো? এইভাবে বললি, জলবায়ু সমস্যাটা তো আমাদের ঘরে আগুন লাগানো, ঘরে আগুন লেগেছে। এখন ঘরে আগুন লেগেছে, এটা বড় লোকের ঘর চলছে না গরিব লোকের ঘর, সেটা তো না, ঘর একটাই। এই পৃথিবী পড়ে গেলে সেখানে ধনী দেশ করবে, গরিব লোক তাদেরকে সেই সতর্কতাটা দেওয়া। এটা ঘর একটা, পৃথিবী একটা। তুমি মনে করো না যে তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আর গরিব গুলো শূন্য হয়ে যাবে। এই আগুন সবাইকে এগিয়ে আসবে। এটি হচ্ছে ওদের তরুণরাও কিন্তু বিরাট পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি করছে। আমরা বলছি যে তরুণদের যদি আমরা উদ্যুক্ত করতে পারি, তাহলে হয়তো ভবিষ্যৎ তাড়াতাড়ি আমরা সৃষ্টি করতে পারি। সেটি তরুণদের আমরা বিশেষ করে আকর্ষণ করছি। তারা তাদের জীবন দেখতে চায় যে হ্যাঁ, এটা সেফ একটা জীবন। আমাদের তো জীবন শেষ, কাজে আমাদের কিছু পরোয়া নেই, এই কয়দিন এমনি চলে যায়। কিন্তু তারটা পুরো জমি ফিরে আছে। তারা কি শেষ পর্যন্ত তাদের ছেলে মেয়ে কি এই জগতে বসবাস করতে পারছে না? তার জীবনের এই পৃথিবী শেষ করে। এই পৃথিবীর মেয়াদ বেশি দিন নাই। এই মেয়াদটা যাতে আমরা বাড়াতে। স্যার, এখন পর্যন্ত বিশ্ব কয়েকজন নেতার সাথে আপনি কথা বলেছেন, বৈঠক করেছেন, এবং আপনি খুবই পপুলার, পরিচিত। কি মনোভাব আসলে তাদের তাদের দেশে এই যে গ্রিন পার্টির সৃষ্টি হলো, কবে সৃষ্টি হলো? আন্দোলন শুরু করেছে বলে যাবে এই গ্রিন শেষে তারা পার্লামেন্টে আসে, তারা গভর্নমেন্ট ফর্মে গেল। এটা যে প্রসার হয়, এটা তো অতীত ইতিহাস তো আছে। তারপরে এখন যে কোনো তরুণ সমাজে গেলে সেটা পরিষ্কার ভাবে দেখা যাবে তারা ভেরি মাচ, কিন্তু এটা কোনো ট্রান্সলেটেড হচ্ছে। আমরা এখনো পুরোনো ধাঁচের জগতে নিতে পারি। প্যারিস জলবায়ু চুক্তি হওয়ার পরে সেখান থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বের হয়ে গিয়েছিলেন। তো এবার আবার নতুন ভাবে তিনি কিন্তু এসছেন। সেক্ষেত্রে প্যারিস যে চুক্তি সেটা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। নতুন ভাবে ডোনাল্ড ট্রাম্প আসার ক্ষেত্রে এটা কি শঙ্কার মধ্যে থাকছে কিনা যে আসলে এটা আবারও থমকে যাবে বা সুযোগ? শঙ্কার মধ্যে যাচ্ছে না। আমরা দেখি, আমি একটু আগে বলছিলাম যে আমরা ডোনাল্ড ট্রাম্প 1.0 দেখেছি, তার স্বভাব চরিত্র, তার কথাবার্তা চলেছে। আমরা ট্রাম্প 2.0 দেখি না। আসুক, তার কয়েক মাস সময় দেওয়া, আস্তে আস্তে আসুক। সে কি চরিত্র নিয়ে আসে, কি পলিসি নিয়ে আসে, দেখি তার পরিবর্তন হয়েছে কিনা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, অনেক বিষয়ে উত্তর দিলেন। শুনছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছিলেন, আমরা জলবায়ুর যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে এখানে কিন্তু একটা বিষয় তিনি পরিষ্কার করে বলছিলেন, স্পষ্ট করে বলছিলেন যে এই জলবায়ু পরিবর্তনের যে সম্মেলনটি হচ্ছে, সেই সম্মেলনে তার পক্ষ থেকে যে নানান দাবি দাওয়া তিনি করেছেন। একই সঙ্গে তিনি এও বলছিলেন যে তিনি যে 3-0 একটি ফর্মুলা দিয়েছেন পরিবেশ রক্ষার ক্ষেত্রে, সেটি যদি বিশ্ব নেতারা মানতে পারেন, বিশেষ করে তিনি বলছেন যে জিরো গার্বেজ বা শূন্য বর্জ্য, তিনি বলেছেন শূন্য কার্বন নিঃসরণ, এবং তিনি বলেছেন যে শূন্য ব্যক্তিগত যে ব্যবসা, এই তিনটি বিষয় যদি ঠিকমতো মানা হয় তাহলে পরিবেশ রক্ষা হবে। আমার কাছে এই ছিল সবশেষ। আজারবাইজানে শুরু হয়েছে জলবায়ু সম্মেলন। সেই সম্মেলনে যুক্ত হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সাংবাদিকদের। সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। দেখছেন শান্তবাজার। রাজনৈতিক দল নিষিদ্ধের দায়িত্ব কোনো দলের নয়, তাই আওয়ামী লীগকে নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। পাশাপাশি উপদেষ্টা পরিষদ নিয়ে বিতর্ক এড়াতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনারও পরামর্শ দেন তিনি। ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে মতবিনিময়ে ভারতের কঠোর সমালোচনা করে দেশটির বিরুদ্ধে বাংলাদেশের নামে অপপ্রচারের অভিযোগ তোলেন মির্জা ফখরুল। এছাড়া সংখ্যানুপাতিক হারে নির্বাচন সম্ভব নয় জানিয়ে দেন তিনি। ঠাকুরগাঁও থেকে আরও জানাচ্ছেন মোকাররম হোসাইন।
5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংবিধান সংশোধন সহ রাষ্ট্র সংস্কার নাকি নির্বাচন, এ প্রসঙ্গে যেন দুটি ধারায় বিভক্ত দেশের মূল ধারার রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক শক্তি, কর্মী বাহিনী কিংবা জনসমর্থন সব সূচকেই এগিয়ে থাকা দল বিএনপি নেতারাও সরব একই ইস্যুতে। এসব প্রসঙ্গে যেন মন খুলেই কথা বললেন বিএনপি মহাসচিব। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে মহাসচিবের সঙ্গে সাংবাদিকদের আলাপে উঠে আসে বিপ্লব পরবর্তী বাংলাদেশের সংকট ও সমাধানের পথ। একই সঙ্গে বার্তা পাওয়া যায় এমন প্রেক্ষাপটে বিএনপির অবস্থানেরও। মতবিনিময়ের শুরুতেই শেখ হাসিনাকে ফেসিবাদের শীর্ষ নেতা আখ্যা দেন মির্জা ফখরুল। পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয় দেশটি বাংলাদেশের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এজন্য জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। বলেন, কাউকে নিষিদ্ধ করা কোনো দলের কাজ নয়, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ ও আগামী সংসদ। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো এই একটা আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে আমি মনে করি যে তাদের মতামত দেওয়াটা সমীচীন নয়। দ্য পিপল উইল ডিসাইড যে কে রাজনীতি করবে কে করবে না, অ্যান্ড থ্রু ইলেকশন। আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রসঙ্গ নিয়ে বিএনপির অবস্থান উঠে আসে মহাসচিবের বক্তব্যে। তিনি বলেন, আওয়ামী লীগ নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই। এ সময় উপদেষ্টা নিয়োগের বিষয়ে সরকারকে আরো সতর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। আমাদের আওয়ামী লীগের আগামী নির্বাচন নিয়ে কোনো চিন্তা নাই, আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে। সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, কারণ বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। একই আলোচনায় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব নাকচ করে দেন বিএনপি মহাসচিব। মোকাররম হোসাইন, এখন ঠাকুরগাঁও। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার খবর নিতে হাসপাতালে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে জুলাই আন্দোলনে আহতদের খোঁজ নিতে যান তিনি। হাসপাতাল থেকে তিনি চলে যাওয়ার পরেও চিকিৎসার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আহতরা। আরও জানাচ্ছেন মাঝার ইমন। বুধবার সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর পরিদর্শনে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। এ সময় জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে চিকিৎসাধীনদের স্বাস্থ্যসেবার খোঁজখবর নেন তারা। আহতদের চিকিৎসার খোঁজ নেওয়ার সময়ই নিটোর ওয়ার্ডের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অসুস্থদের অনেকে দাবি তোলেন সঠিক চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। এ সময় বাইরে বের হলে স্বাস্থ্য উপদেষ্টাকে ঘিরে ধরেন আহতদের একাংশ। হাসপাতাল থেকে নিজ গাড়ি রেখে অন্য একটি গাড়িতে বের হয়ে যান স্বাস্থ্য উপদেষ্টা। এ সময় চিকিৎসাধীন রোগীরা নিটোর ভেতরে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে নিটোর সামনে সড়কে এসে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী আন্দোলনে চিকিৎসাধীন আহতরা। প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। আন্দোলনকারীরা বলেন, সুচিকিৎসা নিশ্চিতের দাবিতেই সড়কে নেমেছেন তারা। আমরা চাই আমাদের যে ভাই আছে তাদেরকে প্রত্যেকটা যেন ভালোভাবে চিকিৎসা হয়। তাই তারা যে এখানে যদি নেটওয়ার্ক যদি তারা চিকিৎসা করতে না পারে সেই ক্ষেত্রে আপনারা বাইরে পাঠান। আপনাকে তো অনেক রাস্তা আছে, আপনারা তো তাও করতেছেন না। বলে যে পৃথিবীর কোথাও নাকি চিকিৎসা নাই এই গান ছুটার চোখের, অথচ 500 দেশ ইন্ডিয়া থেকে আমার এক ভাই ট্রিটমেন্ট হয়ে আছে, তার চোখের বুলেট বের করছে। এখনো আমাদের আহত ভাইদের কান্না শেষ হয় নাই। তারা কি কান্নার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করছে? রাস্তায় আসার জন্য আমার ভাইরা কেন রাস্তায় আসছে? বিক্ষোভ থেকে আওয়ামী দুঃশাসনে সহযোগিতাকারীদের অন্তর্বর্তী সরকার থেকে বিতাড়িত করার আহ্বানও জানানো হয়। মাঝার ইমন, এখন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে আহতরা যৌক্তিক ক্ষতিপূরণ ও যথাযথ চিকিৎসার দাবিতে অর্থোপেডিক হাসপাতালের সামনে এখনও সড়ক অবরোধ
অবরোধ করে তারা অবস্থান করছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। যারা বিক্ষোভ করছেন তারা আসলে যে যৌক্তিক ক্ষতিপূরণের কথা বলছেন সেটির পাশাপাশি আর কি কি দাবি তারা আসলে করছেন? গালিব, এখন পর্যন্ত তাদের দাবি যে তাদের যে যৌক্তিক যে চিকিৎসা দাবি দেওয়া সেগুলোর মধ্যে রয়েছে যে তাদের যে চিকিৎসা বর্তমানে চলছে সেই চিকিৎসায় মূলত তারা সন্তুষ্ট নয় এবং এদের মধ্যে যারা একটু বেশি আহত রয়েছে তাদের যেন খুব শিগগিরই বিদেশে চিকিৎসার দিতে পাঠানো হয় সেই বিষয়টির দাবিও কিন্তু তারা তুলেছেন। এবং কিছুক্ষণ আগেই এই জায়গাটিতে এসেছিলেন জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর স্নিগ্ধ এবং তার সঙ্গে কিন্তু এখানে যারা আন্দোলন করছেন তারা মূলত কথা বলেছেন এবং তার কাছে তাদের যে যৌক্তিক দাবি দাওয়াগুলো রয়েছিল সেই যৌক্তিক দাবি দাওয়াগুলো তুলে ধরেছেন। তবে আমরা এখানে যতটুকু দেখেছি যে সেই কথোপকথন খুব একটি ফলপ্রসূ হয়নি, কারণ এই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে আমরা দেখছি যে এখনও যারা এই জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত রয়েছে তারা এখন পর্যন্ত এখানে অবস্থান নিয়ে আছে এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা কিংবা সমন্বয়কদের কেউ তাদের কাছে না আসবেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ এখান থেকে ছাড়বেন না। এবং একই সঙ্গে তারা বলছেন যে দুপুরে যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ যখন স্বাস্থ্য উপদেষ্টা এই হাসপাতাল পরিদর্শনে আসেন এবং পরিদর্শনের পরে তিনি যখন যাচ্ছিলেন এখান থেকে চলে, তখন কিন্তু মূলত বেশ কয়েকজন এই আহত তারা মূলত তাদের যে যৌক্তিক যে দাবিগুলো রয়েছে এবং তাদের যে চিকিৎসা সংক্রান্ত যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর কথা তারা মূলত উপস্থাপন করেন। তবে তিনি প্রবল বিক্ষোভের মুখে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা এই জায়গাটি ত্যাগ করেন এবং তারপর থেকেই মূলত সেই দুপুর 1:30-2টার দিক থেকেই কিন্তু এই সড়কটি অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। এবং একই সঙ্গে তারা এই যে জুলাই শহীদ ফাউন্ডেশন যেটি রয়েছে সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ক্ষতিপূরণ যে দেওয়ার কথা ছিল, অনেকেই বলছেন যে তারা ক্ষতিপূরণও এখন পর্যন্ত পায়নি, অর্থাৎ এই ক্ষতিপূরণ বা তাদের অর্থ প্রদানের যে বিষয়টি রয়েছে সেটি কেন এখন পর্যন্ত দেরি হচ্ছে সেই বিষয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন। এবং তারা বলছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো যতক্ষণ পর্যন্ত না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না। এবং কিছুক্ষণ আগে মীর স্নিগ্ধ যখন এখানে এসেছেন তিনি কিন্তু বলেছেন যে আপনাদের আরেকটু ধৈর্য ধরতে হবে, সেই ধৈর্যের ফলাফল তারা পাবেন এবং যারা বেশি আহত রয়েছেন তাদের বিদেশে চিকিৎসা দেবার প্রতিশ্রুতিও কিন্তু মীর স্নিগ্ধ এখান থেকে দিয়ে গেছেন। এই ছিল এই হাসপাতালের সামনে থেকে বিক্ষোভের সবশেষ। জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন অর্থোপেডিক হাসপাতালের সামনে তারা এখন সড়ক অবরোধ করে তারা অবস্থান করছেন এবং তারা তাদের যৌক্তিক ক্ষতিপূরণটা দাবি করছেন সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। সান্ধ্যবাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। পেলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। অন্তর্বর্তী সরকারের স্বল্প মেয়াদী সংস্কারের কাজ চলমান, তবে দীর্ঘমেয়াদী সংস্কার করবে নির্বাচিত সরকার, এমনটি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কিন্তু আমি ওদের বলছি পছন্দ করি না অনেক পলিটিশিয়ান, আমরা যেগুলো করছি ব্যাংক সেক্টরে আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাবো যে অ্যাটলিস্ট এইটার উপর যে আপনি হাঁটবেন, আমাদের ফুটপ্রিন্টটা মুছে দিয়ে আবার নতুন করে হাঁটবেন, যেটা পলিটিক্যাল গভর্নমেন্টের বেশি। আগে কি করেছে সব রেখে দাও, আমরা নতুন করে শুরু করবো। ডেট ওয়েট লস, সমস্ত ইনভেস্টমেন্টগুলো নষ্ট হয়। আমরা বলেছি এক পলিটিশিয়ান বলেছেন এতে দেখি আমরা না, আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আমরা যেটা করবো জনগণের ভালো জন্য, জনগণই আপনাদের কাছে চাপ দেবে, আমরা আমাদের কিছু করবো না, কারণ মানুষই করবো। এটা ওনারা করেছিলেন ওয়ারেন্টি কমিশন। সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী বলেছেন অমর 21শে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে। বইমেলার আয়োজনে সুন্দরভাবে শেষ করতে 3 মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতাদের সাথে আলোচনা শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে সিনেমা নাটক নির্মাণ করা হবে। জানান ধর্ম বর্ণ নির্বিশেষে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে কাজ করবে তার মন্ত্রণালয়। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায়
যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনই হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে এটা নিয়ে কাজ করছে এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে। দেখছেন শান্তবাজার। একটি কোম্পানির মাধ্যমে ফের চালু হচ্ছে নগর পরিবহন সেবা। ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর সড়কে শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ নিয়েছে। এবার বাসের গায়ে নির্দিষ্ট নাম, রুটের নাম, বাস নম্বর থাকবে। ব্যবহার করা যাবে র্যাপিড পাস। আর বাস স্টপেজ, যাত্রী ছাউনির ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঢাকায় 34টি এবং শহরতলি পরিবহন নামে ঢাকার বাইরে 8টি রুট সহ মোট 42টি রুটে চলবে নগর পরিবহনের বাস। তবে বিশেষজ্ঞরা বলছেন কঠোর নজরদারি ছাড়া সফলতা মেলা কঠিন। আর জানাচ্ছেন সিউল আহমেদ। নগর পরিবহন রাজধানীবাসীকে যাত্রায় কিছুটা আরামদায়ক, গণপরিবহনে শৃঙ্খলা আনা আর অসুস্থ প্রতিযোগিতা থেকে এ খাতকে বাঁচাতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চালু করা হয়েছিল ঢাকা নগর পরিবহন। অথচ ঘাটার চরে বাস ডিপোতে পড়ে আছে বাস, সেবা নেই। তবে সাক্ষী হিসেবে রাজধানী জুড়ে দেখা মিলবে বাস স্টপেজ আর যাত্রী ছাউনি। 2021 সালে 26 ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটাচর থেকে কাঁচপুর পর্যন্ত বিআরটিসির 30টি, ডাবল ডেকার ও ট্রান্সসিলভা পরিবহনের 20টি বাস সহ অর্ধশত বাস নিয়ে ঢাকা নগর পরিবহন নামে প্রথম বাস সেবা চালু হয়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর কোনো ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে যায় নগর পরিবহনের বাস। বিআরটিসি সহ অন্য বেসরকারি কোম্পানিগুলো তাদের সব বাস তুলে নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই গণপরিবহন নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেওয়া হয় নগর পরিবহন আবারও ফিরিয়ে আনার। এবার বাসের গায়ে নির্দিষ্ট নাম, রুটের নাম, থাকবে বাস নম্বর। কিছু শর্তাবলী তাদেরকে মানতেই হবে। আমাদের এই শর্তাবলী আগেই তৈরি করা ছিল। আমাদের সাথে যখন তারা রুট পারমিট নিতেন, রাজি হতেন কিন্তু যে তাদেরকে এটা হুবহু মেনে চলতে হবে। সেখানে বলা ছিল বাস কাউন্টার ভিত্তিক চলবে, বাসে ই টিকিটিং থাকবে, কিন্তু তারা নিয়ে কিন্তু সেগুলো মানতেন না। এগুলো স্ট্রিক্টলি তাদেরকে মেনে চলতে হবে। বিগত সময়ে সফলতা পায়নি বাস রুট রেশনালাইজেশন কর্মসূচির আওতায় পাইলটিং কার্যক্রমটি। 2 সিটি কর্পোরেশনের মেয়রের সাথে বিভিন্ন সভায় প্রকাশ্যেই বাস মালিক শ্রমিক নেতাদের সম্পর্কের অবনতির চিত্র স্পষ্ট। বাস মালিক শ্রমিক নেতাদের অসহযোগিতা ছিল চোখে পড়ার মতো। তবে এ দায় মানতে নারাজ বাস মালিকেরা। এখানে অনেক সমস্যা আছে যেগুলি বাস মালিক সমিতি বা বাস মালিকদের পক্ষেও সমাধান করা সম্ভব না। পরবর্তীতে কিভাবে আপনার এই বাসগুলি এই রুট কোম্পানি বেসড চলবে 42টা রুটে, সেটা আমরা নির্ধারণ করে আমরা একটা নতুন সিস্টেমে আমরা গাড়ি চালাবো। এদিকে পূর্বের নগর পরিবহন প্রকল্পে ঢাকার 2 সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল বেশি। দুর্নীতির ব্যাপক অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে। আর তাই এই সেবা চালু হওয়ার 1 বছরের মধ্যেই নড়বড়ে হয়ে যায় প্রকল্পটি, আর 3 বছরের মধ্যে বন্ধই হয়ে যায় নগর পরিবহন। এ বিষয়ে 2 সিটি কর্পোরেশনকে প্রশ্ন করা হয়। তাদের উত্তর শুনে মহাদেব সাহার সেই বিখ্যাত উক্তির কথাই মনে পড়ে যায় বারবার, ভুলে যাও, ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছুই নেই। পিছনের বিষয়গুলো আমার মনে হয় পিছনে অনেক খারাপ দিক থাকতে পারে। আমরা খারাপ দিক থেকেও তো আমরা ভালো দিক শিখে, খারাপ থেকে তো ভালো সিদ্ধান্ত নেব। আর আমরা চাই যে এটি একটি প্রতিযোগিতামূলক অবস্থায় আসুক। ডিটিসিএ এখানে মুখ্য ভূমিকা এবং সমন্বয়কের ভূমিকা পালন করছে। সিটি কর্পোরেশন অ্যাকচুয়ালি ফ্যাসিলিটেট করে এগুলোকে। সেখানে অবকাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার। গণপরিবহন বিশেষজ্ঞ শামসুল হকের মতে এই পদ্ধতিতে বাস পরিচালনা করতে হলে সব সেক্টরের সদিচ্ছা থাকতে হবে। প্রয়োজন সঠিক নজরদারি, নয়তো আগের বারের মতো এবারও আলোর মুখ দেখবে না নগর পরিবহন। বিশৃঙ্খলার বেনিফিশিয়ারি যারা, তাদেরকে নিয়েই মেয়ররা চাচ্ছিলেন যে বাস রুট ফ্র্যাঞ্চাইজ করবেন। ভুল পথে ছিলেন। আমি বলবো একটা সুবর্ণ সুযোগ এসেছে। ব্যারিয়ারটা কিন্তু টেকনিক্যাল না, এটা নন টেকনিক্যাল। টেকনিক্যালি কিভাবে করতে হবে অলরেডি করে পাইলটিং করে সাকসেসফুল হয়ে আছে। ঢাকায় 34টি ও শহরতলি পরিবহন নামে ঢাকার বাইরে 8টি রুট সহ মোট 42টি রুটে চলবে নগর পরিবহনের বাস। 2015 সালে গণপরিবহনে শৃঙ্খলা আনতে প্রয়াত মেয়র আনিসুল হক রুট ভিত্তিক কোম্পানির অধীনে বাস সেবা চালুর উদ্যোগ নিয়েছিলেন। ঠিক তার 7 বছর পর ঢাকার 2 মেয়র ঢাকা নগর পরিবহন নামে রুট ভিত্তিক বাস পরিচালনা করা শুরু করেন। তবে দুর্নীতি, 2 মেয়রের খামখেয়ালি, বাস মালিকদের অসহযোগিতা আর সর্বশেষ জুলাই বিপ্লবের পরে 2 মেয়রের পলায়ন ইত্যাদি বিভিন্ন কারণে প্রায় কয়েক কোটি টাকা লসে ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে যায় ঢাকা নগর পরিবহন।
তবে ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষ বলছে নতুন করে প্রায় 42টি রুটের মাধ্যমে আবারও ফেরত আসছে ঢাকা নগর পরিবহন। বলছেন এবার গণপরিবহনে শৃঙ্খলা ফেরত আসবে। তবে দেখার বিষয় কতদিনই বা চলে এই ঢাকা নগর পরিবহন, আর কতটুকুই বা সুফল পায় সাধারণ জনগণ। সিউল আহমেদ, এখন, ঘাটারচর বাস ডিপো, ঢাকা। সান্ধ্যবাজারের নিচে আরেকটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। রাজধানীর পুরান ঢাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার সকালে চকবাজারের কামালবাগ এলাকায় যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান শুরু হয়। এ সময় একটি কারখানা সিলগালা করা হয় এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়। এছাড়াও বিচ্ছিন্ন করা হয় কারখানাটির বিদ্যুৎ সংযোগ। দিনভর অভিযান পরিচালনার কথা থাকলেও এক পর্যায়ে স্থানীয় শ্রমিকদের তোপের মুখে তা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। দেশের বাইরের প্রসঙ্গ, বাইডেন প্রশাসন ইউক্রেনকে সামরিক ও কূটনৈতিক সহায়তা আরও জোরালো করবে বলে প্রতিশ্রুতি দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার ব্রাসেলসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠক শেষে ব্লিংকেন কথা জানান। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত এই সমর্থন জারি থাকবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই সময়ের মধ্যে ন্যাটো জোটকে আরও শক্তিশালী করারও উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। এমনকি বাইডেন প্রশাসনের 4 বছরের অর্জনকে ধরে রাখতে শেষ সময়ের প্রতিটি দিনের যথাযথ ব্যবহার করা হবে বলেও জানান ব্লিংকেন। যদিও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি দ্রুত যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। দেখছেন সান্ধ্যবাজার। সরকারের জায়গা দিতে ধনকুবের ইলন মাস্কের জন্য আলাদা দপ্তর খুলতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে এই মন্ত্রণালয় মাস্কের পাশাপাশি নেতৃত্বে দেবেন বেসরকারি খাতে সুপরিচিত আরেক নেতা, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী। ট্রাম্প জানিয়েছেন প্রচলিত নিয়মে সরকারের আওতার বাইরের বিষয়গুলো দেখবে নতুন এই মন্ত্রণালয়। এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 1 মাসের বেশি সময় বাকি থাকতেই স্বরাষ্ট্র, পররাষ্ট্র, হোয়াইট হাউস, চিফ অফ স্টাফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং জাতিসংঘে নতুন মার্কিন রাষ্ট্রদূতের পর নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী আর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধানের নামও ঘোষণা করেছেন ট্রাম্প। সিআর প্রধান হিসেবে নিয়োগ পাবেন বিগত মেয়াদের সহযোগী জন র্যাটক্লিফকে। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের সঞ্চালক ও সাবেক যোদ্ধা পিট হেগসেথকে। এদিকে শঙ্কা বাড়ছে অভিবাসী নিয়ন্ত্রণে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করতে পারেন ট্রাম্প। সান্ধ্যবাজারের নিচে আরেকটা বিরতি, ফিরছি একটু পর। এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।